নমস্কার প্রিয় বন্ধু, মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। আপনাদের অতি প্রিয় প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী আজকে আমার সঙ্গে রয়েছে। দীপাঞ্জন দা, প্রিয় বন্ধু মিডিয়াতে অনেক স্বাগত। ভালো থেকো। আচ্ছা দীপাঞ্জন দা, যেটা আমরা প্রথম থেকেই বারবার দেখছি যে নির্বাচন কমিশন, কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবারে কিন্তু খুব সদর্থক একটা পদক্ষেপ নিচ্ছে যাতে মানুষ নিজের অধিকারটা, সাংবিধানিক অধিকার ভোটটা দিতে পারে। এবং সেই জায়গা থেকে আমরা বিভিন্ন স্টেপ আমরা নির্বাচন কমিশনকে নিতে দেখেছি এবং তাতে অনেকের গুস্সা হয়েছে। রিসেন্ট একটা স্টেপ হলো, সেটা হচ্ছে যে দুই পুলিশের ওসি রাজু মুখার্জি এবং মোহাম্মদ জামাল উদ্দিন মণ্ডল, তারা শক্তিপুর এবং বেলডাঙ্গা মুর্শিদাবাদের এই দুই ওসি, তাদেরকে ইমিডিয়েটলি সাসপেন্ড করা হলো এবং নট অনলি দ্যাট, তাদের বিরুদ্ধে চার্জশিট আজকে সকাল 11টার মধ্যে ফ্রেম করে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে রিপোর্ট পাঠাতে বলা হয়েছে। সেটা পাঠানো হয়েছে কিনা সেই আপডেট এখন আমার কাছে আসেনি, কিন্তু কেন্দ্রীয় নির্বাচন কমিশনের এই ভূমিকা কিভাবে দেখছেন এটাকে? দেখো, এটা অত্যন্ত সদর্থক। আমি তোমাকে আগের দিন বলেছিলাম যে আমি আমার হিসাবে আমার এক্সপেকটেশন অনুযায়ী যা হওয়ার ছিল তার 60-65% করেছে, কিন্তু আমি এক্সপেক্ট করছি এটা কমসে কম এটা 70-75% যা। এখন এই যে চার্জশিট জমা দিতে বলা হয়েছে, সেটা যদি আজকে না দিয়ে থাকে, যারা দেয়নি বা ডিলে করেছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে সেটা দেখানো দরকার। দ্বিতীয়ত, চার্জশিট দিলে কি কি ধারা ব্যবহার করা হচ্ছে সেটাও দেখা দরকার। এটা বাংলার প্রতিটা পুলিশ অফিসার তারা জেনে রাখুন যে আপনি আজকে দলদাসগিরি করছেন, আপনি নিজে, যেটা আমি বারবার বলি সব সময়, কারণ আমি বিশ্বাস করি আমাদের যে ইউনিফর্ম সেটা আমাদের মা, এরা আপনারা মাকে বিক্রি করে দিচ্ছেন, কালকে আপনি আপনার স্ত্রী, আপনার বাড়ির নিজের মেয়েকে, নিজের বোনকেও বিক্রি করে দেবেন। যে নিজের মাকে বিক্রি করতে পারে সে নিজের বোন, নিজের স্ত্রী, নিজের সন্তান সবাইকে বিক্রি করে দেবে, তারপরে আপনি কাকে নিয়ে থাকবেন। এবং এটা দেখা যাচ্ছে যে আপনার এগেনস্টে এই যে আপনাকে সাসপেন্ড করা হলো, দেখো একজন পুলিশ অফিসারের দুটো জিনিসের ভয় থাকে। একটা হচ্ছে ওনার ব্যর্থতা, কোনো জিনিসে উনি ব্যর্থ হলেন। দ্বিতীয় হচ্ছে, যেটা সব থেকে মারাত্মক, সেটা হচ্ছে ইন্টিগ্রিটি, যে আপনার ইন্টিগ্রিটিতে দাগ পড়ছে কিনা। আর ইন্টিগ্রিটি ইস্যুতে যদি দাগ পড়ে এবং তাতে যেরকম ভাবে সাসপেনশন হয়েছে এবং সেই চার্জশিটে ধারাগুলো কি দেওয়া হয়েছে সেটা আমরা দেখলে বুঝতে পারবো। সেই দুইজন পুলিশ অফিসার কিন্তু ওই সারা জীবন তারা ওই সাব ইন্সপেক্টর হয়েই থাকবেন এবং সাব ইন্সপেক্টর হয়েই ফুলের মালা নিয়ে বাড়ি যাবেন। তখন কিন্তু আপনার এই কালীঘাটের আলী পিসি, আলী ভাইপো আসবে না, কারণ দেওয়ার জন্য, মালা দেওয়ার জন্য ওনারা নিজেরাই থাকবেন। আপনাকে বাকি, আপনার যদি 20 বছর, 30 বছর, 15 বছর চাকরি জীবন থাকে, আপনাকে জিন্দা লাশ, আই রিপিট, জিন্দা লাশ হয়ে থাকতে হবে। কারণ আপনি চোখের সামনে দেখবেন আপনার থেকে 5 বছর 10 বছরের জুনিয়ররা প্রমোশন পেয়ে উঠে যাচ্ছে, কারণ আপনার গায়ে যে দাগ লেগেছে ইন্টিগ্রিটি ইস্যুতে, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আদেশে আপনাকে সাসপেন্ড করা হয়েছে, চার্জশিটে রয়েছেন, এবং যদি শাস্তি হয় অভিযোগ প্রমাণ হওয়ার, আপনার কিন্তু আর চাকরি করার মতো কোনো জায়গায় আপনি থাকবেন না। আর পুলিশের 5 বছর 10 বছর 15 বছর চাকরি করে আপনি মুদির দোকান দিতে পারবেন, কোনো কর্পোরেট সেক্টরেও আপনাকে প্রাইভেট সিকিউরিটিতে নেবে না, কারণ আপনার ইন্টিগ্রিটি। কোনো কর্পোরেট সেক্টর এইচআরে এমন কোনো লোককে নেবে না যার ইন্টিগ্রিটি ইস্যুতে ভারতবর্ষের অন্যতম সর্বোচ্চ সাংবিধানিক প্রতিষ্ঠান কেন্দ্রীয় নির্বাচন কমিশনের শাস্তি দিয়ে। তো এটা যদি পুলিশ অফিসাররা এখনো বুঝতে না পারেন তাহলে কিন্তু তাদের বিপদ আছে। এবং আমি বিশ্বাস করি পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশের অধিকাংশ অফিসার তারা সৎ, তারা দক্ষ, তারা কাজ করতে জানেন। এবার আপনাদের একটাই জিনিস করতে হবে, না বলার শুরু করতে হবে, যে যেটা সংবিধান সম্মত নয়, যেটা আইন স্বীকৃত নয়, সেটা সে যেই বলুন, কালীঘাটের আলী পিসি বলুন, আলী ভাইপো বলুন, তার বাবা, কাকা, মামা, পিসি, যেই বলুন, আপনাকে মুখের উপর বলতে হবে না আমি করবো না। আপনি যদি, এটাতে ডিসওবিডিয়েন্স এর ব্যাপারটাই আসবে না। দুটো জিনিস আমি বলেছি, একটা ইন্টিগ্রিটি আর একটা ডিসওবিডিয়েন্স, খুব ইম্পর্টেন্ট। এখানে কিন্তু ডিসওবিডিয়েন্স এর ব্যাপারটা আসবেই না। এই জন্য আসবে না, খুব টেকনিক্যাল। যত তোমার পুলিশ অফিসাররা, আমাদের পুলিশের ভাইরা দেখছেন, আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলছি, খুব মন দিয়ে শুনুন এই পোর্শনটা, যে আপনি কি করে এই কালীঘাটের আলী পিসি, আলী ভাইপো, বা আপনার যে ঊর্ধ্বতন চটি টাটা যে দলদাস যারা রয়েছে, আইপিএসরা যে সমস্ত, তাদের
এই অযৌক্তিক অনৈতিক যে আদেশ সেটাকে আপনি মানা করতে পারেন, তাতে আপনার বিরুদ্ধে কোন রকম ডিসওবিডিয়েন্সের মামলা করতে পারবে না, ডিসওবিডিয়েন্স অ্যাপ্লিকেবল না। কারণ এই মুহূর্তে আপনি কেন্দ্রীয় নির্বাচন কমিশনের অধীনে, যেহেতু মডেল কোড অফ কন্ডাক্ট চলছে, সুতরাং আপনার যে এসপি, আপনার যে আইজি, ডিআইজি, তাদের কোনো অধিকারই নেই আপনাকে কোনো আদেশ দেওয়ার। আপনার আদেশ দেওয়ার অধিকার একমাত্র কেন্দ্রীয় নির্বাচন কমিশন। এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশন মডেল কোড অফ কন্ডাক্টে খুব ক্লিয়ার রয়েছে একজন পুলিশ অফিসারের কি কাজ, কি দায়িত্ব পরিষ্কার ভাবে বোঝানো আছে। সেটাকে যদি কেউ ভঙ্গ করতে বলে, সে যত বড় আইপিএস অফিসার হোক, আপনি মুখের ওপর না বলুন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি কিচ্ছু করতে পারবে না। খুব বেশি হলে আপনাকে কম্পালসারি ওয়েটিং এ দেবে, আপনার কাছে অধিকার রয়েছে। এবং এটাও আমাদের একটা প্রপোজাল রয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে, আমি জানি না তার কি হবে, যে ভোট পরবর্তীকালে কোন অফিসারকে যদি রাজ্য প্রশাসন, রাজ্য পুলিশ বা রাজ্য সরকার অনৈতিকভাবে ট্রান্সফার করে, সেটা আটকানোর দায়িত্ব কেন্দ্রীয় নির্বাচন কমিশন। যে যারা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দ্বারা নিয়ন্ত্রিত এই কেন্দ্রীয় নির্বাচনে, এই সাধারণ নির্বাচনে যারা গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করছেন, যারা সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন, সব জায়গায় সিদ্ধান্ত নিচ্ছেন, তাদের প্রোটেক্ট করা, তাদের মিনিমাম 3 বছর তাদের নিজেদের পদ থেকে ট্রান্সফার করা যাবে না। পুলিশের লোকেরা ওই একটা জায়গাকে ভয় পায় যে আমার ট্রান্সফার হয়েছে, এটা করা যাবে না। এটা একটা প্রপোজাল, দেখা যাক, আমি জানি না কতটা কি হবে। কিন্তু আবার বলছি, কোন পুলিশ অফিসার যদি আপনার এই দলদাস সিনিয়রদের কথায় মুখের উপর না বলে দেন, আপনার এগেনস্টে ডিসওবিডিয়েন্সের কোন রকম কিছু করতে পারবে না। কারণ আপনার এই মুহূর্তে আপনার আদেশকারী একমাত্র সংবিধান সম্মত যে আমাদের সর্বোচ্চ একটা প্রশাসন রয়েছে, ইনস্টিটিউট রয়েছে, সেন্ট্রাল ইলেকশন কমিশন। আর বাকি সেন্ট্রাল ইলেকশন কমিশনের কাছে একটা কিন্তু সাংঘাতিক অস্ত্র রয়েছে, সেটা আপনাদের মনে রাখতে হবে, যেটা ইন্টিগ্রিটি। আপনার আনুগত্য, আর আপনার আনুগত্য ওই কালীঘাটের আলিপিসি আলী ভাইকে নয়, আপনার আনুগত্য সংবিধানের। এবার আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আমি সংবিধানের উপর আনুগত্য দেখাবো, না আমার এই দলদাস সিনিয়র অথবা এই কালীঘাটের আলিপিসি আলী ভাইকে তাদের উপর আনুগত্য দেখাবো। সেখানে আনুগত্য দেখাতে গেলে আপনাকে কিন্তু সাংঘাতিক বিপদের সামনে পড়তে হবে, যেটা এই 2 পুলিশ অফিসার তারা ভুগবেন, তাদের সারা জীবনের ক্যারিয়ার শেষ হয়ে গেল। আপনারও তাই। প্রথম প্রশ্নটা আপনাকে করলাম, যেখানে সদর্থক ভূমিকা নির্বাচন কমিশনের দেখছি, কিন্তু নির্বাচন কমিশনের আর একটা ভূমিকা নিয়ে আমারও প্রশ্ন জাগছে। এই ব্যাপারে আপনি কি ভাবছেন সেটা জানবো। সেটা হচ্ছে যে প্রথম দিন যেদিনকে নির্বাচন ঘোষণা হলো, নির্বাচন কমিশনার একটা দীর্ঘ সাংবাদিক বৈঠক করেছিলেন এবং সেখানে রাজনৈতিক ব্যক্তিত্বরা কি ধরনের কথা বলবেন, কি ধরনের প্রচারের কথা আনতে পারবেন না, অনেক কিছু ডিটেলসে বলা ছিল। কিন্তু সেই জায়গা থেকে আমরা দেখছি বেশ কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব এবং একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের এই রাজ্যেরই, তারা এমন কিছু প্রভোকেটিং কথাবার্তা বলছেন এবং অসত্য ভাষণ, মানে সত্যের ধারে পাশেও সেগুলো নেই, দিনের পর দিচ্ছেন, যাতে মানুষ প্রভাবিত হতে পারে এবং যে শান্তি শৃঙ্খলাটা ভোটের সময় দরকার সেটা সম্পূর্ণরূপে বিঘ্নিত হতে পারে। কিন্তু তারপরও কোনো রকম কোনো শাস্তিমূলক ব্যবস্থা নির্বাচন কমিশনের সূত্রে দেখছি না। এটাও কি কোথাও সেটিং, নাকি নির্বাচন কমিশন এনাদেরকেও ভয় পাচ্ছে? না না, এখন ব্যাপারটা হচ্ছে, দেখো, এই সেটিং এর গল্পটা আমি শুনে আমি রীতিমতো বিতর্ক হয়ে গেছি। হাইকোর্টের সঙ্গে সেটিং হয়ে গেছে, সুপ্রিম কোর্টের সঙ্গে সেটিং হয়ে গেছে, প্রধানমন্ত্রী থেকে এমন কোনো লোক নেই, সম্ভবত তুমি, আমি আর তোমাদের ইউটিউবার যাদের নামে এই পুলিশের কেস হয়, এছাড়া সবার সঙ্গে সেটিং হয়। হ্যাঁ, একদম। এগুলো নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আমি নির্বাচন কমিশনের ওদের মুখপাত্রও নই যে আমি জাস্টিফাই করি। তবে যেটা আমি মনে করি, আমি যেরকম দেখছি, দেখো, বাংলার রাজনৈতিক সংস্কৃতিটাকে তো ধ্বংস করে দিচ্ছে যে মানুষ, এটা আমি আগেও বলেছি, আবার রিপিট করছি, বাংলার মানুষের, সাধারণ মানুষ, বাংলার বলে না, সাধারণ মানুষদের স্মৃতিশক্তি দুর্বল, ভুলে যায়। যে রাজনৈতিক নেতার রাজনীতির জীবন শুরু হয়েছিল জয়প্রকাশ নারায়ণের গাড়ির উপর নৃত্য করে, তার ছবিও রয়েছে। সেই নেতা দেখিয়েছেন যে সংবিধান এবং গণতন্ত্রের উপর ওনার কতটা ভরসা। বাংলার বিধানসভা ভাঙচুরের দৃশ্য এখনো প্রতি কটা চ্যানেলে সবার কাছে আছে, তুমিও পেয়ে যাবে ইউটিউবে। কিরকম ভাবে দাঁড়িয়ে উনি নিজে নেতৃত্ব দিয়েছিলেন, হাতে আবার সংবিধানের বই ছিল, আমি জানি না উনি পড়ে দেখেছেন। এবং ওই সংবিধানের বই নিয়ে এরকম ভাবে বিধানসভা ভাঙচুর, আমার মনে হয় ডক্টর ভীমরাও
আম্বেদকর মানে উনি বোধহয় এর থেকে বড় কোনোদিন দুঃখ পাননি, শোকাহত হন যে ওনার বই, ওনার যে কন্ট্রিবিউশন ভারতের গণতন্ত্রের উপর, সেটাকে নিয়ে গণতন্ত্রের একটা মন্দিরকে ভাঙতে হবে। এই যে রাজনৈতিক প্রেক্ষাপট, জালি ডিগ্রি, কখনো ডক্টরেট ইস্ট জর্জিয়া, তো কখনো IITM এর জালি ডিগ্রি, এইটা তো পরিবার। শিক্ষা, সংস্কৃতি, ন্যায়বোধ, মূল্যবোধ এগুলোর কোনোটাই নেই। এগুলো হয়তো খুঁজলে তুমি কালীঘাটের ওই এদো নালাতে খুঁজে পাবে, বহু বছর আগে ওখানে ফেলে দিয়ে জলাঞ্জলি দিয়ে এই রাজনীতিতে নেবে। তার কাছ থেকে তুমি কি আশা করবে? ওই ভারতবর্ষের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে তুই করে বলছে, প্রকাশ্যে 2 অক্ষরের একটি অশ্লীল গালিগালাজ একজন মহিলা, ছেড়ে দাও উনি সংবিধানের শপথ নেওয়া পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাংবিধানিক প্রধান, ভুলে যাও উনি সংসদীয় রাজনীতিতে 50 বছর ধরে রয়েছে, কিন্তু আমাদের বাংলার রাজ্যের প্রশাসনিক প্রধান একজন বিধায়িকা, কম্পার্টমেন্টাল কি 1965 না 66 একটা গল্প, 1956 কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী, কিন্তু উনি তো একজন সিনিয়র সিটিজেন। ওনার বাড়িতে তো ওনার প্রপৌত্র টাইপের অনেক বাচ্চারা রয়েছে, তারা কি দেখবে? ওনার বাড়িতে ওনার ভাইপো যদি 6 বছর বয়সে রাজনীতি বুঝে যায়, তো আমি তো ভাববো যে, আমি তো বুঝবো যে ওনার বাড়িতে ওই ভাইপোর 8 বছরের বাচ্চা সেও রাজনীতি বোঝে। আর সে যখন দেখবে যে তার ঠাকুমা প্রকাশ্য জনসভায় 2 অক্ষরের একটা অশ্লীল গালি দিচ্ছে, দিয়ে আবার বলছেন যে যদিও এটা কমন ভাষা, আমি জানি না কার কমন ভাষা, দেখো এটা প্রত্যেকের নিজস্ব শিক্ষাগত যোগ্যতা, শিক্ষা, পারিপার্শ্বিক পরিস্থিতি, পারিবারিক ইতিহাস, সেটার উপর নির্ভর করে। ওনার জন্য হয়তো এটা কমন, কিন্তু বাংলার মানুষ বিধান রায়, অজয় মুখার্জি, প্রফুল্ল সেন, সিদ্ধার্থ শঙ্কর রায়, জ্যোতিবাবু, বুদ্ধদেব বাবু দেখেছেন। তারা বাংলায় এরকম মুখ্যমন্ত্রী দেখতে চান যিনি কমন ল্যাঙ্গুয়েজে ওই 2 অক্ষরের গালিটা দিতে চান। আমি পারছি না গালিটা দিতে, কারণ আমি জানি তোমার ইউটিউব চ্যানেলে, তোমার চ্যানেলে তুলে হাজার লক্ষ লোক, আপনি তো প্রকাশ্যে নির্বাচনী সভায় সারা পশ্চিমবঙ্গের সমস্ত টিভি চ্যানেল গুলো, কোথায় বাংলার এই শ্রীজাত এই যতগুলো রয়েছে চৌকিচাটা দল না সেই বুদ্ধিজীবীরা? একটা প্রশ্ন তারা কেন করে না? একটা প্রতিবাদ করছে বাংলার এই চৌকিচাটা খবরের কাগজগুলো, একজন মুখ্যমন্ত্রী প্রকাশ্য সভায় দাঁড়িয়ে 2 অক্ষরের একটা গালি দিচ্ছে। কাকে গালি দিচ্ছে? এটা ফার্স্ট টাইম নয়, রিপিটেড অফেন্ডার, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের শব্দবন্ধ। মানে এই তো কিছুদিন আগে বলেছেন তুই করে, তুই নয় শুধু, এবং সেখানে গালি তুই তো কারি একদম গালি অন্য ব্যাপারটা হচ্ছে গালিটা এখন এই তো বললাম, কারোর ব্যক্তিগত শিক্ষা, পারিবারিক ইতিহাস, রুচি, ওগুলোর মধ্যে তো আমি কি যাবো, আমার সহানুভূতি থাকতে পারে। সেই গালিগালাজটা উনি নিজের বাড়িতে করুন, সেখানে বললে আবার অবশ্য মাথা ফাতা ফেটে যায়, এই সমস্ত অনেক ঘটনা ঘটে যায়। হাতুড়ির বাড়ি হয়তো কাউকে দিয়ে দিয়েছে, এই সমস্ত গালিগালাজ সহ্য করা যাচ্ছে না। কিন্তু জোকস অ্যাপার্ট, আপনি একটা রাজনীতির ময়দানে আপনি নির্বাচনী জনসভা করছেন, লক্ষ লক্ষ টাকা আপনি আসছেন, আপনার নিরাপত্তা হচ্ছে, সেখানে করদাতাদের টাকা, সাধারণ মানুষের জনসভাতে দাঁড়িয়ে আপনি গালিগালাজ করছেন। তোর ইউপি ভালো, তোর ঝাড়খণ্ড ভালো, ওই গালিটা দিয়ে নেব না তোর ইলেকশন। মানে এগুলো কি? এটা বাংলা এই সংস্কৃতি দেখবে ভেবেছিল? এমনিতেই বাংলার যুব সমাজ যারা শিক্ষিত তারা বাংলার বাইরে চলে যাচ্ছে, যারা বাংলাতে রয়েছে তারা রাজনীতি থেকে মুক্তি দিয়ে দিচ্ছে, কারণ তারা চোখের সামনে উদাহরণ দেখছে। এই আমরা এতদিন গালিগালাজ করতাম বা আমরা ক্রিটিসাইজ করতাম এই আরাবুলের মতো এলিমেন্টদের। আরাবুলের কি দোষ বলো? আরাবুল একজন কলেজ শিক্ষক বা স্কুলের শিক্ষিকাকে জব ছুড়ে মারে, কেন মারবে না? তার নেত্রী যদি প্রধানমন্ত্রীকে তুই করতে পারে আর 2 অক্ষরে গালি দিতে পারে, তারপর সেটাকে কমন ল্যাঙ্গুয়েজ বলে জাস্টিফাই করতে পারে, আবার বলছেন আমি দুঃখিত, রাগের মাথায় বেরিয়ে যায়, ওই প্রশ্নটা এসে যায়। একটা বিখ্যাত সিনেমা আলবার্ট পিন্টো কা গুস্সা কিউ আতা হ্যায়, এখন নতুন সিনেমা হবে কালীঘাটের আলিপিসি কা গুস্সা কিউ আতা হ্যায়, দেখছো অবস্থা কি সাংঘাতিক চাপে রয়েছে।
এটা এটা মেনে নেওয়া যায় না। তবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন আমি মনে করি তাদের ইমিডিয়েট সেন্সার করা উচিত ছিল, এবং সম্ভবত গত লোকসভা নির্বাচনে ওনাকে সেন্সার করা হয়েছিল 24 বা 48 বা 72 ঘন্টার জন্য। উনি পাবলিক মিটিং করতে পারবেন, অ্যাডজাস্ট করতে পারবেন না। ইফ আই এম নট রং, হতে পারে বিধানসভা অথবা লাস্ট লোকসভাতে বিধানসভায় ছবি এঁকেছিলেন হুইল চেয়ারে বসে। এই জিনিসগুলোকে কিন্তু সেন্সার করা উচিত। আর এইগুলো সেন্সার না করলে কিন্তু ওই নিচের তৃণমূল স্তরের যে এই তৃণমূলের গুন্ডারা রয়েছে না, এই লাল চিল কানে দুল, এরা কিন্তু উৎসাহ পেয়ে যে আমাদের নেতৃত্ব কিছুই বলে কিছুই হয় না। ভারতের প্রধানমন্ত্রীকে তিরিশি গাড়ি করছে, গালি দিচ্ছে। এটা যদি কাউন্টার হয় তখন কি করবেন? তখন উনি মহিলা তাস খেলবেন যে আমি মহিলা, আমি সিনিয়র সিটিজেন। তখন ওনার দলের ওই কি সমস্ত আছে না, ভৃত্য বসু, হাসি পা যায়, এই সমস্ত কি সব আছে, তারা হাসি হাসি মুখ করে ঝাঁপিয়ে পড়বে সব। ওই একটা চোর রয়েছে 3.5 বছরের জেল খাটা, আমি যাকে জেলের সন্তান বলি, জেল মানে প্রিজন, এগুলো ঝাঁপিয়ে পড়বে। তখন বাংলার সংস্কৃতি একজন মহামহিম আছেন না বাংলার, যিনি সংস্কৃতি, আবার রফলাটা আসে না, সে সংস্কৃতির পৃষ্ঠবাহকরা, তারা ঝাঁপিয়ে পড়বে। মহিলা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই সমস্ত কথা বলছে, কেউ বলতেই পারে, দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী। হ্যাঁ, তো এটা রিটালিয়েশন কারণ হতেই পারে, কাকে কোন করবে। লোকে জয় শ্রীরাম বললেও না প্রবলেম, লোকে ওনাকে চোর বললেও না আমার গাড়িকে চোর। আর এটা বলছেন না কেন আমাকে চোর বলেছে, আমার গাড়িকে চোর বলেছে। গাড়িকে কেউ চোর বলে? বলেন। গাড়ির যে বসে আছে যাত্রী তাকে চোর বলা হয়, তো অসুবিধা কোথায়? এটা তো ছোটবেলা থেকে আমাদের শেখানো হয়েছে, যেটা সত্যি সেটা সত্যি বলতে হয়, সেটা বলছে লোকে, তার মুখ আটকাবে। মানে বেসিক্যালি রাজা তোর কাপড় কোথায়, এই কথাটা বলে দিচ্ছে, সেটাই রাগের কারণ। আর এই রাগের কারণ বললেন বলে বলে আরেকটা প্রশ্ন করব, যেটা দিয়ে এই ইন্টারভিউটা শেষ করব, সেটা হচ্ছে যে আগামীকাল কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ডেট, 22 তারিখ, 22শে এপ্রিল। দুটো ঘটনা ঘটতে চলেছে হাইকোর্টে, দুটি মামলার হিয়ারিং রয়েছে। সেইখানে কি বড় কিছু ডামাডোল হতে পারে, যে কারণেই আর মাথাটা ঠান্ডা রাখা যাচ্ছে না, রাগটা ওই সব শব্দবন্ধনী দিয়ে বেরিয়ে পড়ছে? দেখো সুন্দরশীল, আমি একটা কথা খুব দত্তই ভাষায় বলি, ইডি বা সিবিআই এর তদন্ত সরাসরি মহামান্য কলকাতা হাইকোর্টের মনিটরিং এ হচ্ছে, ওনাদের অবজারভেশনে হচ্ছে, ওনাদের নির্দেশে হচ্ছে। তার সঙ্গে রাজনীতির সেটিং, পলিটিক্যাল ইকুয়েশন, কে মনে করছে, কে রাগ হচ্ছে, কার খুশি হচ্ছে, এসবের কোনো সম্পর্ক নেই। মানুষ হতাশ হচ্ছে কি হচ্ছে না, আমরা কি বলছি কি বলছি না, তার সঙ্গে এটা দুজনেরই দায়িত্ব নয়। মহামান্য কলকাতা হাইকোর্ট, তার তার উপরে প্রশ্ন করার ধৃষ্টতা অধিকার আমার নেই, আমি করছি, আমার সম্পূর্ণ ভরসা রয়েছে। এই তো একটা জায়গা, মহামান্য কলকাতা হাইকোর্ট, যারা বাংলার গণতন্ত্রকে এখন অব্দি বাঁচিয়ে রেখেছে, মানুষের মনে স্বপ্ন জাগাচ্ছে। আর ইডি সিবিআই যেহেতু কেন্দ্রীয় একটি সংস্থা, নিশ্চিতভাবে কোনো খুব ড্রাস্টিক অ্যাকশন নেওয়ার আগে, যেটা আমি আগেও বলেছি, নির্বাচনের সময় কোনো ড্রাস্টিক অ্যাকশন নেওয়ার আগে তাদের কিন্তু সলা পরামর্শ করতে হয় কেন্দ্রীয় সরকারের সঙ্গে। অ্যাকশন হবে, কিন্তু কখন হবে সেটা নিয়ে সলা পরামর্শ করতে হয়, কারণ এটার একটা সাংঘাতিক রাজনৈতিক অভিঘাত হতে পারে, সেটা দেখা যাচ্ছে। ইডি শাহজাহানের বাড়িতে যাচ্ছে, তাতে দেখা গেছে কি দিয়ে অভিঘাত, দেখা যাচ্ছে কি অভিঘাত। সেখানে কালীঘাটের আলী পিসি বা আলী ভাইপো বা এইরকম লেভেলের কাউকে যদি এবার এই দড়ি ধরে মারো টান হয়, তার একটা রাজনৈতিক অভিঘাত হওয়ার সম্ভাবনা প্রচন্ড। এবং এটা কিন্তু কেন্দ্রীয় ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট গুলো জানিয়েছে যথাযোগ্য জায়গায়। সেই জায়গাতে ইলেকশনের আগে কতটা হবে কি না হবে সেটার বিচার বিশ্লেষণ কেন্দ্রীয় এজেন্সিগুলোর শীর্ষকর্তা এবং কেন্দ্রীয় সরকার, কারণ এন্ড অফ দ্য ডে কেয়ারটেকার সরকার হলেও একটি রাজ্যের আইন শৃঙ্খলা, বিশেষ করে যখন নির্বাচন চলছে, তখন সেটা যেমন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দায়িত্ব, তেমনি কেন্দ্রীয় সরকারের দায়িত্ব, এটা সাংবিধানিক অধিকার রক্ষার ব্যাপার। কিন্তু এটাও ভাবতে হবে এর মধ্যে রয়েছে সবার উপরে কলকাতা হাইকোর্ট, যারা কিন্তু কেন্দ্রীয় মন্ত্রিসভার থেকেও উপরে রয়েছে, আইন সবার উপরে। সেখানে কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় সংস্থা কি সিদ্ধান্ত নেবে, মনে হয় বিচারপতিরা যারা রয়েছেন, যারা এই মামলাগুলো দেখছেন, তাদের সঙ্গে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। তবে বিপদ আছে, এতে কোনো সন্দেহ নেই, বিপদ আছে।
ওই কালীঘাটের কাকুর কণ্ঠস্বর তো শোনা যাচ্ছে ওই কাকুর সঙ্গে মিলে গেছে, যেটা মণিপুরে আমরা শুনেছিলাম। তো দেখা যাক এখন কি হয়, কার কার সঙ্গে গলার কণ্ঠস্বর মিলে যায়। একটা খুব জনপ্রিয় হিন্দি সিনেমা এসেছিল স্বামিতাভ বলে, দেখেছো বোধ হুম হয়? হুম। রজনীকান্তের জামাই ধনুষ, অমিতাভ ধনুষ বচ্চনের আর অমিতাভ ভয়েস। বচ্চন। দেখো এখানেও আর একটা স্বামিতাভ হয়ে যায় কিনা, তার ভয়েস আচ্ছা। কে ব্যবহার করছে, কি হচ্ছে দেখা যাক। প্রশ্নটা রইলো, তবে হবে, বিচার তো হবে, কেউ বাঁচবে না, হুম একটা হুম। চোরও বাঁচবে না, যেতে হবে। সেটা আজ হোক কাল হোক, সেটা অনেক ফ্যাক্টর থাকে, অনেক লেয়ার, অনেক স্তর থাকে, সেটা আসবে, মানুষ বিচার পাবে। মানে সেই বিখ্যাত আপনার লাইনটা দিয়ে তাহলে শেষ করছেন, বৃত্ত আরো ছোট হচ্ছে, বৃত্ত যা ছোট হওয়ার হয়ে গেছে। এবার বিন্দু। আমি কিন্তু আবার বলেছি, দেখো বাঘ যখন ঝাঁপায়, তুমি যদি হাজার ডকুমেন্টারিতে ফিল্মে দেখবে, বাঘ ঝাঁপানোর আগে সবসময় কিন্তু দুপা পিছিয়ে নেয়। হুম হুম। এবং ওই পিছিয়ে যাওয়া মানে কিন্তু বাঘ পিছিয়ে যাচ্ছে না, নিজের শক্তিটাকে আরো সংহত করছে, টার্গেটটাকে আরো ফোকাস করছে বা ঝাঁপানোর জন্য। সুতরাং যেটাকে ইংরেজিতে বলা হয় লাল বিফোর দ্য স্টর্ম, সেটাই ভাবি আমরা। আর বৃত্ত ছোট করার জায়গা নেই। এবার হয় বাঘ ঝাঁপাবে, অথবা বাঘকে বন্দি করে আবার খাঁচার মধ্যে ঢুকিয়ে দেবে। এটা পুরোপুরি কিন্তু নির্ভর করছে মহামান্য কলকাতা হাইকোর্টের উপর। এখানে না তুমি না আমি, না কোনো আইনজীবী, না কোনো এই চোর দুর্বৃত্ত, নাকি কেন্দ্রীয় এজেন্সি, কেন্দ্রীয় সরকার, কেউ কিছু করার জায়গা নেই। কেন্দ্রীয় এজেন্সি যা করার করা হয়ে গেছে। এবার কলকাতা হাইকোর্ট কি আদেশ দেয়, তার দিকে আমরা অধীর আগ্রহে রয়েছি। এই দুর্বৃত্তদের শেষে শুরু হয়ে গেছে, এবং সেটা সব থেকে বেশি এরাই বুঝতে পারছে। সেই জন্য দেখেছো এখন অপ্রচলিত সমস্ত আলোচনা করছে। লাস্ট কবে ওনার ছবি আঁকা দেখেছে? আমার খুব দেখতে ইচ্ছা করে যে উনি এখন কি ছবিটা আঁকবেন, এটা খুব দেখার ইচ্ছা। এবং কি কবিতা লিখলেন, কারণ এখন তো একটা প্রচন্ড সংকটের সময়। দেখা যাক, এটাও ঠিক, এই সংকটটা আমি উপভোগ করছি। আমি দেখছি যে উনি যে এই যে পাগলের মতো হয়ে গেছে, অপ্রকৃতস্থ কথাবার্তা বলছেন, আমি দেখি স্টেজের মধ্যে যে হাঁটা চলা গুলো। হুম। পুরোনো তুমি ডকুমেন্টারি পেয়ে যাবে বিবিসি, এবং আমি সবাইকে বলবো ডকুমেন্টারি গুলো দেখুন। জার্মানির হিটলার কেরম ভাবে শেষের দিকে হাঁটা চলা করতেন, প্রথম দিকে সেই দীপ্ত হিটলার, আর যখন ধ্বংস হয়ে যাচ্ছে জার্মানি তখনকার হিটলারের হাঁটা চলা স্টেজের উপরে, এগুলো ডকুমেন্টারি যে কেউ ইউটিউবে গিয়ে পেয়ে যাবে। হাঁটা চলা, বডি ল্যাঙ্গুয়েজ দেখলে বোঝা যায় কোথাও একটা আমিও মিল পাচ্ছি। হিস্ট্রি তো ইতিহাস কাউকে ছাড়ে না, ইতিহাস কাউকে ক্ষমা দেয়। অসংখ্য ধন্যবাদ দাদা এতখানি সময় দেওয়ার জন্য, খুব ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। একদম, নতুন ভোরে আবার দেখা হবে, আর এই ভোর আমাদের আনতেই হবে, আমরা আনবই। একদম, লড়াইটা সেইখানেই। একদম। জয় হিন্দ। জয় হিন্দ।